এই যে জিহাদিরা এসেছিল 15ই ডিসেম্বর, পুলিশ বাবা পার করেগা, হিসাব করে করে বান্ডিল করব এক একটাকে। ওনার মুখে অসাংবিধানিক কথা আমরা বারংবার শুনেছি এবং উনি এই অসাংবিধানিক কথাগুলো বলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গে যে গদি মিডিয়া বর্তমানে যে মাথাচাড়া দিয়ে উঠেছে, যে গদি মিডিয়া, সেই গদি মিডিয়ার হেডলাইনে থাকার জন্য। এবং গদি মিডিয়ার হেডলাইনে থাকার কারণে ওনাদের লাভটা কি হয়, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি বলে একটা রাজনৈতিক দল আছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের যে সাধারণ ধারণা, পশ্চিমবঙ্গের মানুষের যে ভাবমূর্তি এবং পশ্চিমবঙ্গের মানুষের যে রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস, সেখানে গিয়ে বিজেপির মতো একটি ফ্যাসিস্ট দল, বিজেপির মতো একটি মৌলবাদী দল কোথাও গিয়ে খাপ খায় না। এবং পশ্চিমবঙ্গের মানুষ কোথাও গিয়ে এদেরকে আপন করে নিতে পারে না এবং নিজেদের সাথে রিলেট করতে পারে না। কিন্তু এনারা এইরকম বক্তৃতা দিয়ে এরা নিউজ লাইনে টিকে থাকতে চায় এবং পশ্চিমবঙ্গের মানুষ একটা জায়গায় গিয়ে অস্তিত্ব বুঝতে পারে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি বলে একটা দল আছে। সেই অস্তিত্বে টিকে থাকার জন্য এরা এই বক্তব্যগুলো রাখে, যাতে তথাকথিত গদি মিডিয়ার হেডলাইনে এরা থাকে এবং মানুষ জানতে পারে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী একজন নেতা, বিজেপির একজন নেতা, বর্তমানে পশ্চিমবঙ্গে খুব হিট নেতা বিজেপির। এইরকম বক্তব্যের জন্য উনি আছেন এবং বিজেপি দলটা বেঁচে আছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও বিজেপিকে অ্যাকসেপ্ট করেনি এবং ভবিষ্যতেও করবে না। শুধুমাত্র হেডলাইনে টিকে থাকার জন্য ওনারা এই বক্তব্য রাখেন। এবং জেহাদির বাচ্চা থেকে আমি একটা কথা বলবো, উনি আগে নিজের জায়গাটা ঠিক রাখুক। উনি তো একসময় তৃণমূলের নেতা ছিলেন, আমরা তো তৃণমূলের নেতা হিসেবে ওনাকে চিনতাম না। সেখান থেকে উনি এখন বিজেপিতে, সেটা তৃণমূলের একজন সব থেকে মমতা ব্যানার্জির সব থেকে ঘনিষ্ঠ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনে এসেছি। তো সেইখান থেকে উনি যখন বিজেপিতে আসতে পারেন, তো উনি যখন নিজের নীতিগত জায়গায় ঠিক থাকতে পারেন না, উনি তখন অন্য ধর্মীয় জায়গায় গিয়ে অন্য ধর্মকে নিয়ে আক্রমণ করেন, শুধুমাত্র নিজের রাজনৈতিক সুবিধার জন্য, নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর কিছুই না। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের। ওনারা এই ইতিহাসগুলো কোথা থেকে পড়ে আমার জানা নেই, আমরা তো এই ইতিহাসগুলো কোনোদিনও পড়িনি। আসলে এরা ইতিহাসকে মুছে দিতে চায়, ইতিহাসকে এটা টুইস্ট করে দিতে চায় এবং ইতিহাসের আসল প্রেক্ষাপটকে এরা বদলে দিতে চায়। সাধারণ মানুষ যে ইতিহাস, আমাদের ভারতবর্ষে যে ইতিহাস, তা তো এরা চাইলে মুছতে পারে না। এদের একটা হয়তো আরএসএস বা বিজেপির একটা হয়তো নিজস্ব এদের একটা ইতিহাস আছে, যে ইতিহাস শুধুমাত্র এনারাই বিশ্বাস করে। কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এদের কন্ট্রিবিউশন একেবারেই জিরো। সেখানে গিয়ে এরা শুধুমাত্র ইংরেজদের চাটুকারিতা করে গেছে এক সময়। স্বাধীনতা সংগ্রামে এরা কোনোদিনও লড়াইয়ে নামেনি এবং আমাদের যেসব স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছে, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে, সেখানে এদেরকে কোনোদিনও সামনে এসে লড়াই করতে দেখা যায়নি। এরা শুধুমাত্র প্রথম থেকে ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে এসছে এবং আগামী দিনেও করছে। এবং এখন পশ্চিমবঙ্গের এদের আসল রাজনীতি দাঁড়িয়ে আছে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে। সেখানে গিয়ে এরা নিজেদের মতো ইতিহাস তৈরি করে এবং সেই ইতিহাস এরা নিজেরা পড়ে এবং সেই ইতিহাস এরা মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে। এবং যার জন্য এরা চায় মানুষ ধর্মীয় দাঙ্গাতে মেতে থাকুক এবং পড়াশোনা, শিক্ষা এগুলো নিয়ে আলোচনা না হোক। কারণ মানুষ শিক্ষা নিয়ে যত কম আলোচনা করবে, তত এদের ভুল তৈরি করা ইতিহাসে মানুষ বেশি বিশ্বাস করবে। মানুষ স্কুলে কম যাবে এবং আরএসএস শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ভুল ইতিহাসে বিশ্বাস করবে। তো এরা চায় যে এইরকম ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে পশ্চিমবঙ্গে বেঁধে থাকুক, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য পশ্চিমবঙ্গে থাকুক, মানুষ শিক্ষার আসল জায়গা থেকে সরে আসুক এবং আসল ইতিহাস, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে স্বাধীনতার আসল ইতিহাস, সেখান থেকে সরে এসে এরা যে বিভ্রান্তিকর ইতিহাস তৈরি করেছে বা ফেক হিস্ট্রি যেটা এরা তৈরি করছে, সেটা মানুষ বিশ্বাস করুক। সেই জায়গায় গিয়ে এসে এইরকম কথা বলতে থাকে। ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, মুসলমানের জন্য পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নাহ, আর ভারত হিন্দুস্তান। আসলে সংবিধান পড়েননি বলে এই কথাটা বলেছেন, ভারতবর্ষের ইতিহাস জানেন না বলে এই কথা বলেছেন। সংবিধান কোথাও বলা নেই ভারতবর্ষ হিন্দুদের দেশ এবং কোনোদিনও ভারতবর্ষে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি। শুধুমাত্র হিন্দু কেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই ভারতবর্ষে সমান, প্রত্যেকটা ধর্মের মানুষ সমান, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। এবং উনি যে কথাগুলো বলছেন, উনিও খুব ভালো করেই জানেন সংবিধান বিষয়ে, উনি অবগত যে সংবিধান প্রত্যেকটা মানুষকে সে অধিকার দিয়েছেন। এবং এনারা সেই প্রত্যেকটা অধিকার নিয়ে ভয় পান এবং সেখানে গিয়ে এনারা এই উস্কানিমূলক কথাগুলো বলে থাকেন। কিন্তু ভারতবর্ষ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ধর্ম, বর্ণ, প্রত্যেকটা জাত, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষের দেশ হয়ে থাকবে। এইভাবে ধর্মীয় উস্কানি দিয়ে আদতে কোনো লাভ এদের হবে না এবং এরাও জানে, কিন্তু শুধুমাত্র উস্কানি দিয়ে এরা রাজনৈতিক ময়দানে টিকে থাকতে চায়। আসামের মুখ্যমন্ত্রী তিনিও সংবিধান পদে বসে রয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন যে মুসলমানেরা যদি কম পয়সাতেও কাজ করে তাদেরকেও কাজে নেবেন না। সংবিধান পদে বসে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে কোনো এক সম্প্রদায়ের মানুষকে এরকম বলতে পারেন কি?
এরা আমরা নাগরিকত্ব নতুন নাগরিক আইনেও আমরা দেখেছি এরা বারবার মানুষকে কৃতদাসে পরিণত করতে চাইছে। আমরা নাগরিক আইনকে যদি সঠিকভাবে পর্যালোচনা করি সেখানে গিয়ে আমরা দেখব যে এরা অত্যন্ত বিভ্রান্তিকর ভাবে আইনকে মানুষের সামনে তুলে ধরছে, এবং যেখানে গিয়ে মানুষ ভাবছে যে প্রতিবেশী দেশগুলো থেকে শুধুমাত্র হিন্দুরা যদি চলে আসে এদেশে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নাগরিক হয়ে যাবে, এবং এই রকম বিভ্রান্তিকর মতামত তৈরি করে বা বিভ্রান্তিকর একটা বার্তা দিয়ে এরা মানুষকে অন্য দেশ থেকে নিয়ে আসতে চায় এবং এখানে এসে কৃতদাসে পরিণত করতে চায়। এবং এই বক্তব্যের মাধ্যমে এদের এই মতামতগুলো ভীষণ স্পষ্ট যে এরা শুধুমাত্র মানুষকে কৃতদাস হিসেবে দেখতে চায়। কারণ আগামী দিনে যখন পশ্চিমবঙ্গে এরা যখন হিন্দু রাষ্ট্র উদ্দেশ্য নিয়ে এরা যখন ময়দানে নেমেছে, এদের আসল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গে বর্ণ প্রথা চালু করা এবং উচ্চ বর্ণের মানুষদেরকে ক্ষমতায় রাখা এবং নিম্ন বর্ণের দলিত মানুষদেরকে ক্ষমতাচ্যুত করে তাদের উপর একটা রাজ প্রতিষ্ঠিত করা বা তাদের উপর একটা দাসত্ব প্রতিষ্ঠিত করা এবং সেখান থেকে গিয়ে তাদেরকে কৃতদাসে পরিণত করা, এবং মুসলমানদেরকে এরা সেই জায়গায় নিয়ে যেতে চায় এবং তার জন্য এইরকম বক্তব্য এরা রাখে। ফিরহাদ হাকিম বলেছিলেন যে আল্লাহ ঈশ্বর যদি চায় আমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হতে পারি। ওনার পুরো ভিডিও যারা না দেখে কাটিং করে করেছেন তারা এই নিয়ে কিন্তু ব্যাপক মন্তব্য করেছেন এবং মিডিয়াতে ব্রেকিং নিউজ করা হয়েছে। এই হেমন্ত বিশ্ব শর্মার কথা বললাম, শুভেন্দু অধিকারী 2-3টে ভড়কাও ভাষণ শুনলাম, এই নিয়ে কোনো মিডিয়া আমরা চুহা দেখলাম বললাম যা করছে এই সোশ্যাল মিডিয়া। এই যে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই মিডিয়া যদি আজকে এরকম চাটুকারিতা বা দালালি করে তাহলে দেশের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমরা একসময় মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা সম্বোধন করেছি এবং হয়তো আগামী দিনেও সেটা থাকবে, কিন্তু ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি বা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় যে মিডিয়া মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। মিডিয়ার আসল দায়িত্ব হলো মানুষকে সঠিক জ্ঞান দেওয়া, মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া, মানুষকে সঠিক তথ্য প্রযুক্তির সাথে অবগত করা, কিন্তু বর্তমানে আমরা যে গদি মিডিয়ার যে রোল বা গদি মিডিয়ার যে ভূমিকা মানুষের জীবনে, সেখানে গিয়ে মানুষ ভুল মানে রং ইনফরমেশন বা মানুষ ভুল খবরে বিশ্বাস করে, মানুষ অনেক কিছু বিশ্বাস করে নেয় এবং এর পিছনে বিজেপির আইটি সেলে একটা বড় ভূমিকা রয়েছে। কারণ বিজেপির আইটি সেল এইভাবেই কাজ করে যে নিউজ ইনফরমেশন গুলো মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের মধ্যে ধর্মীয় হিংসা এবং ধর্মীয় রাজনীতি মানুষের মধ্যে গড়ে তুলবে। আমি কালকে রিপাবলিক বাংলা একটা নিউজ দেখছিলাম, সেখানে গিয়ে দেখলাম রিপাবলিক বাংলার একজন নিউজ অ্যাঙ্কার, তার নিউজের বিষয় বা নিউজের টপিক হলো বাংলাদেশের কোন মৌলবী কি বলেছে। তো আমার দেখতে ভীষণ অবাক লাগছিল যে আমাদের ভারতবর্ষে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভারতবর্ষে পর্যালোচনা করার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকদিন ঘটে চলেছে, এত ভীষণ অনেক রকমের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে আছে যেটা আলোচনা করা দরকার, যেটাই পর্যালোচনা করা দরকার, সেই বিষয়ে এনারা পর্যালোচনা না করে বাংলাদেশে কোন মৌলবী কি বলেছে সেটা নিয়ে পর্যালোচনা করছে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে মিডিয়ার সাংবাদিকতা কত নিম্নমানে চলে গেছে, যেখানে গিয়ে এরা শুধুমাত্র এই বিষয়গুলোর উপর ফোকাস করছে বা সেই সকল বিষয়গুলোকে এরা নিউজে আনছে বা ট্রেন্ডে আছে যেগুলো মানুষকে বিভ্রান্তির পথে বা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। যেখানে গিয়ে আমরা ভারতবর্ষে যদি আমরা মূল্যবৃদ্ধির বিষয় দেখি, আমরা ভারতবর্ষের জিএসটি বিষয় দেখি, প্রত্যেকটা জিনিসের সাধারণ মানুষকে যেভাবে জিএসটি দিতে হচ্ছে, মূল্যবৃদ্ধি সবকিছুতে যে মূল্যবৃদ্ধি হয়েছে বা ভারতবর্ষের শিক্ষার হার বা ভারতবর্ষের চাকরির হার যে জায়গায় নেমেছে, সেই সকল বিষয়ে আলোচনা না করে এরা যেইভাবে বিভ্রান্তিকর বিষয়ে আলোচনা করে তুলছে তাতে গিয়ে মানুষের মধ্যে একটা ব্রেন ওয়াশিং থিওরি কাজ করছে এবং মানুষ সঠিক বিষয় নিয়ে আলোচনা না করে মানুষ ভুল বিষয় নিয়ে মেতে থাকছে।